নমস্কার, আমি সুরজিৎ আবারও হাজির আমার চ্যানেলে একাকী সুরজিতের গল্পের থেকে একটি নূতন গল্প নিয়ে। আমি আজ যে গল্পটি পড়ে শোনাবো সেটি হলো রুদ্রতত্ত্ব। গল্পটি লিখেছেন শ্রী প্রণবেশ নন্দ। প্রণবেশের জন্ম 9ই ফেব্রুয়ারি 1985 সালে হাওড়ার রামরাজাতলা বেতর অঞ্চলে। উনি নিয়মিত লেখেন তার পেজে প্রণবেশের কলমে। তিনি বেশ কিছু গল্প লিখেছেন যা বিভিন্ন আঞ্চলিক ম্যাগাজিনে ছাপা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আলেখ্য পুজো সংখ্যা। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। আমি শুরু করছি আজকের গল্প, শ্রী প্রণবেশ নন্দের লেখা রুদ্রতত্ত্ব। বাঁকুড়ার লালমাটির দেশ। চারিদিকে শাল, পিয়াল, মৌহার জঙ্গল, মাঝে মধ্যে টিলা আর শুকনো নদীর বালুচর। সেই প্রকৃতির বুকেই দাঁড়িয়ে রয়েছে রায়চৌধুরীদের পুরনো রাজবাড়ি। ধূসর দেয়াল, ফাটল ধরা বারান্দা, ঝুলে পড়া ঝাল্লণ্ঠন আর সময়ের দাগে কালচে হয়ে যাওয়া সিংহ দরজা। গ্রামবাসীরা বলে ওই বাড়ির প্রতিটি ইঁট নাকি অতীতের কথা বলে। কিন্তু এক ভোরে সেই রাজবাড়িতে ঘটে গেল এক অদ্ভুত চুরি। চুরি গেছে সোনাদানা নয়, হিরে মুক্ত নয়, চুরি গেছে এক প্রাচীন পুঁথি। তালপাতায় লেখা বহু পুরনো সেই পুঁথির নাম রুদ্রতত্ত্ব সংগ্রহ। কথিত আছে সেটি কয়েকশো বছরের পুরনো, আর তার মধ্যে লুকিয়ে আছে রাজপরিবারের গুপ্ত ইতিহাস, এমনকি এক গুপ্তধনের ইঙ্গিত। রাজবাড়ির বর্তমান কর্তা শশাঙ্ক রায়চৌধুরী ভোরবেলায় পুঁথির কক্ষ খুলে দেখেন লোহার সিন্দুক খোলা, তালা অক্ষত, কিন্তু ভিতরে পুঁথি নেই। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল গ্রামে। পুলিশ এলো, দেখে গেল, কয়েকজনকে জেরা করল, কিন্তু কোনো হদিশ পেল না। তখনই গ্রামের লোকেরা এক নাম উচ্চারণ করল, দিগন্ত। দিগন্ত মুখার্জি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, পড়াশোনায় মেধাবী, কিন্তু তার থেকেও বড় পরিচয় অসাধারণ বুদ্ধি আর সাহস। গ্রামের বহু ছোটোখাটো রহস্য সে আগেও সমাধান করেছে। লম্বা চেহারা, তীক্ষ্ণ চোখ, সবসময় শান্ত মুখে যেন হিসেব কষে চলে। শশাঙ্কবাবু নিজে লোক পাঠিয়ে দিগন্তকে ডাকালেন। দিগন্ত রাজবাড়িতে পৌঁছে প্রথমেই সিন্দুকটা পরীক্ষা করল। ভারী লোহার সিন্দুক, তালা ভাঙা নয়। সে জিজ্ঞেস করল, চাবি কার কাছে ছিল? চাবি কার কাছে ছিল? শশাঙ্কবাবু বললেন, একটা আমার কাছে, আরেকটা পুরনো বিশ্বস্ত কর্মচারী নীলমাধবের কাছে। নীলমাধব 60 ঊর্ধ্ব বৃদ্ধ,
বহু বছর ধরে রাজবাড়ির দেখভাল করে। চোখে মুখে আতঙ্ক। বাবু, আমি নির্দোষ। দিগন্ত কিছু বলল না। সে ঘরটা খুলে দেখল ধুলো জমা মেঝেতে পায়ের ছাপ নেই, শুধু জানালার কাছে সামান্য সাদা গুঁড়ো। সে আঙুল দিয়ে শুকল। চুন সুরকি। সেই দিন দুপুরে দুপুরের কথা। জানালার বাইরে পুরনো বাগান, সেখান থেকে পেছনের ভাঙা পাঁচিলের দিকে সরু পথ গেছে। দিগন্তের চোখ চকচক করে উঠল। সে রাজবাড়ির সবার সঙ্গে কথা বলল। শশাঙ্কবাবুর ভাইপো অরিন্দম শহর ফেরত যুবক, সবসময় মোবাইলে ব্যস্ত। গৃহশিক্ষক সুধীরবাবু, যিনি পুরনো পুঁথি পড়তে পারেন। রান্নাঘরের ঝর্ণামাসি আর বৃদ্ধ নীলমাধব। সবাই একই কথা বলল, রাতে কিছু শোনেনি। কিন্তু দিগন্ত লক্ষ্য করল অরিন্দম প্রশ্নের উত্তরে বারবার চোখ সরিয়ে নিচ্ছে। সন্ধ্যায় দিগন্ত তার বন্ধু বাপনকে নিয়ে রাজবাড়ির পেছনের পথে গেল। সেখানে ভাঙা পাঁচিলের পাশে মাটিতে টায়ারের দাগ। বাপন ফিসফিস করে বলল, মানে গাড়ি এসেছিল? হয়তো মোটর বাইক, হয়তো ভ্যান, কিন্তু রাতেই এসেছে। দিগন্ত একটু এগিয়ে হঠাৎ থেমে গেল। ঝোপের মধ্যে পড়ে আছে লাল কাপড়ের টুকরো। সে সেটা তুলে নিল। পরদিনে সে গেল গ্রামের বাজারে। একে একে কাপড়ের দোকানে জিজ্ঞেস করতে লাগলো। শেষে হরিপদ বস্ত্রালয়ের দোকানদার বলল, এই রঙের কাপড় তো গত সপ্তাহে কিনেছিল শিব মন্দিরের এক নতুন পুরোহিত। গ্রামের বাইরে পোড়ো শিব মন্দির, মাসখানেক আগে এক নতুন পুরোহিত এসেছে। নাম বলেছে ত্রিলোচনগিরি। লম্বা দাড়ি, কপালে চন্দন, আর কম কথা বলে। দিগন্তের মনে সন্দেহ জাগল, কিন্তু সরাসরি কিছু করল না। রাতে সে আবার রাজবাড়িতে গেল। এবার সুধীরবাবুর সঙ্গে পুঁথি নিয়ে কথা বলল। পুঁথির বিশেষত্ব কি? সুধীরবাবু বললেন, ওটা সংস্কৃত আর প্রাচীন বাংলা মিশ্র ভাষায় লেখা, কেউ সহজে পড়তে পারবে না।
তবে শুনেছি শেষ অংশে কোনো মানচিত্রের মতো কিছু আছে। দিগন্ত এবার বুঝল চুরি শুধু দামি জিনিসের জন্য নয়, উদ্দেশ্য আরও গভীর। সেই রাতে সে গোপনে পোড়ো শিব মন্দিরের দিকে রওনা দিল, সঙ্গে বাপন। আকাশে মেঘ, বাতাসে ঝড়ের গন্ধ, মন্দির ভাঙাচোরা, গায়ে বটগাছের শিকড় নেমে এসেছে, ভিতরে ক্ষীণ প্রদীপ জ্বলছে। দুজন লুকিয়ে জানালার ফাঁক দিয়ে তাকালো। ত্রিলোচনগিরি মেঝেতে বসে আছে, সামনে খোলা তালপাতার পুঁথি। দিগন্ত বাপনের হাত চেপে ধরল। কিন্তু আরও আশ্চর্য দৃশ্য অপেক্ষা করছিল। মন্দিরে ঢুকল অরিন্দম। সে নিচু গলায় বলল, কিছু বুঝতে পারলেন? শেষ পাতার সংকেত ভাঙতে সময় লাগবে, ধৈর্য ধরুন। দিগন্তের মাথায় সব পরিষ্কার হয়ে গেল। অরিন্দমই আসল চোর, পুরোহিত তার সঙ্গী। হঠাৎ বাপনের পা লেগে একটি ইট সরে যাওয়ার শব্দ হলো। কে কে ওখানে? চেঁচিয়ে উঠল অরিন্দম। দিগন্ত আর লুকোলো না, দরজা ঠেলে ভিতরে ঢুকল। যাকে খুঁজছেন সে আমি। অরিন্দম চমকে উঠল। দিগন্ত! পুরোহিত ঝট করে প্রদীপ নিভিয়ে দিল। চারিদিকে অন্ধকার। সঙ্গে সঙ্গে কারো দৌড়ানোর শব্দ। দিগন্ত টর্চ জ্বালিয়ে দেখল অরিন্দম পিছনের দরজা দিয়ে পালাচ্ছে। সে ছুটল তার পিছু পিছু। বাইরে ঝড় শুরু হয়েছে। বিদ্যুতের আলোয় লাল মাটির পথ চকচক করছে। অরিন্দম দৌড়ে জঙ্গলের দিকে গেল। দিগন্ত পেছন দিক থেকে চেঁচালো, পালিয়ে লাভ নেই। হঠাৎ অরিন্দম কাদায় পিছলে পড়ে গেল। দিগন্ত ঝাঁপিয়ে তাকে ধরে ফেলল। এদিকে বাপন মন্দিরের পুরোহিতকে আটকে ফেলেছে। গ্রামের কয়েকজন লোক ও চিৎকার শুনে ছুটে এসেছে। শশাঙ্ক বাবুকে খবর দেওয়া হলো। তিনি এসে দেখে স্তম্ভিত। মন্দিরের ভিতর থেকে উদ্ধার হলো সেই প্রাচীন পুঁথি। অরিন্দম মাথা নিচু করে বসে রইল। শেষে সব স্বীকার করল। শহরে ব্যবসায় লোকসান হয়ে তার প্রচুর ঋণ হয়েছিল। রাজবাড়ির গুপ্তধনের গল্প শুনে সে লোভে পড়ে যায়। পুঁথিতে নাকি গুপ্তধনের মানচিত্র আছে। এই বিশ্বাসে সে নূতন পুরোহিত সেজে থাকা এক প্রতারক লোককে নিয়ে পরিকল্পনা করে। ত্রিলোচন আসলে পুরোহিত নয়, প্রাচীন জিনিস পাচারকের এবং পাচারক চক্রের সদস্য। নীলমাধবের ঘরে চাবির নকল বানিয়ে সিন্দুক খুলে পুঁথি চুরি করা হয়। শশাঙ্কবাবু স্তব্ধ গলায় বললেন, নিজের বাড়ির ছেলে এমন কাজ করবে ভাবিনি। দিগন্ত শান্ত স্বরে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। পুলিশ এসে দুজনকে নিয়ে গেল।
পরদিন রাজবাড়িতে গ্রামের লোকের ভিড়। সবাই দিগন্তকে দেখতে এসেছে। কেউ ফুল দিল, কেউ দিল মিষ্টি। শশাঙ্কবাবু বললেন, তোমার জন্যই আমাদের বংশের ঐতিহ্য রক্ষা পেল। কি পুরস্কার চাও বলো? দিগন্ত হেসে বলল, পুরস্কার চাই না, শুধু পুঁথিটা যেন কোনো জাদুঘরে সংরক্ষণ করা হয়, যাতে সবাই জানতে পারে আমাদের ইতিহাস। শশাঙ্কবাবুর চোখ ভিজে উঠল। ঠিক তাই হবে। কয়েকদিন পরে সুধীরবাবু পুঁথির শেষ অংশ পড়ে শোনালেন। সেখানে গুপ্তধনের মানচিত্র নয়, লেখা ছিল, সত্য জ্ঞানের চেয়ে বড় ধন নেই, যে লোভ ত্যাগ করে সেই প্রকৃত রাজা। সবাই স্তব্ধ হয়ে গেল। দিগন্ত মৃদু হেসে রাজবাড়ির বারান্দা থেকে দূরের লাল মাটির পথের দিকে তাকালো। বিকেলের রোদ পড়েছে, শালবনের মাথায় হাওয়া বইছে। বাপন পাশে এসে বলল, তাহলে গুপ্তধন কিছুই নেই? দিগন্ত বলল, আছে, তবে সেটা সোনা দানা নয়, শিক্ষা, ইতিহাস আর সততার ধন। বাপন মাথা চুলকে বলল, তুমি না সবকিছুতে দার্শনিকতা খুঁজে পাও। দিগন্ত হেসে উঠল, কিন্তু আর কি বলবো? তার তীক্ষ্ণ চোখে তখনও অন্য ঝিলিক, কারণ সে জানে রহস্য কোনোদিন শেষ হয় না, আর পুঁথি কাল হয়তো অন্য কিছু। বাঁকুড়ার এই মাটিতে, এই গ্রামে, এই মানুষের ভিড়ে আবারও কোনো অন্ধকার ছায়া নামবে, আর যখনই নামবে দিগন্ত প্রস্তুত থাকবে। নমস্কার, এখানেই গল্পটি শেষ হলো। এটি একটি ছোট গল্প। আমি আশা করি আপনাদের শুনে ভালো লাগবে। আমি একেবারেই ঘরোয়া পরিবেশে এটি করি, এতে অনেক ভুল ত্রুটি আছে আমি জানি। আমি আশা রাখবো আপনারা আমাকে ক্ষমা করবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।